কক্সবাজার সদর ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে আলাদা তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে কক্সবাজার সদরে ১ জন ও রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন মারা যায়। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পাহাড় ধসে ভেঙে গেছে বহু বাড়িঘর। সহকর্মী তারেক হায়দারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রবিবার রাতে কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাত হয় কক্সবাজারে। বৃষ্টিতে সদর সহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ৩টি পাহাড় ধসের ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নং জামতলী ক্যাম্পে বসতঘরে পাহাড় ধসে কামাল হোসেন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মৃত্যু হয়। ৬জন মানুষ ভিতরে মেডিকেল আসছে, ৩ জন মারা গেছে, একজন জিয়াতা ভাই। আমাদের ধরো মালামালকে সবগুলো কি হয়েছে মাটি নিচে মানুষের ক্ষতি হবে, আশেপাশের মানুষের দিন মানুষের তারালো ক্ষতি আছে এবং মিশন যারা মানুষের তারালো বড় ধরনের আশঙ্কা আছে। পালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশু সহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এদিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামে একজন মারা যান। আহত হয়েছেন তার পরিবারের ২ সদস্য। ওরা প্রতি বছর পাহাড় কেটে এখানে ফেলে, কি করে বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসায় পড়ে। আমার আব্বুর হচ্ছে বাসার মধ্যে পড়ছে, পরে এখন আমার আব্বু কি একজন হচ্ছে মারা গেছে আপনার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পিন্টু হাজং, ৭১। দর্শক, কক্সবাজারে একাধিক পাহাড় ধসে মৃত্যুর সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, নতুন করে কারো মারা যাওয়ার খবর পাওয়া গেছে কিনা এবং অভিযোগ বিভিন্ন সময় আসলে আমরা দেখি যে পাহাড় কাটার ফলে যখন ভারী বৃষ্টি হয় তখন এই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রশাসন কোনো রকম প্রতিক্রিয়া দিয়েছে কিনা? এখন পর্যন্ত নতুন করে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, তবে যে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে তাতে মনে হচ্ছে যে আরও পাহাড় ধসের দুর্ঘটনা ঘটতে পারে কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এবং পাশাপাশি কক্সবাজার শহরের বেশ কয়েকটি পাহাড় ধস প্রবণ এলাকায়। আমরা যেমনটি জানাচ্ছিলাম তো সকাল 7:30 থেকে আমরা উখিয়ার আশ্রিত ক্যাম্পে এবং এখানকার পরিস্থিতি জানাচ্ছিলাম। প্রশাসন যেই জায়গাগুলোতে পাহাড় কাটে সে জায়গায় বারবার সতর্ক করে, পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগ সতর্ক করে, কিন্তু যারা পাহাড় কাটে তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে যে কোনোভাবে পাহাড় কাটার চেষ্টা করে। এবং এই যে পাহাড় কাটার ফলে কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত আমরা দেখি এই চলতি বর্ষা মৌসুমের শুরুতেই মূলত পাহাড় ধসে কক্সবাজার শহরে এবং রোহিঙ্গা ক্যাম্পে এই যে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত নতুন কোনো পাহাড় ধসের ঘটনা আমরা শুনিনি, তবে যে 3টি রোহিঙ্গা ক্যাম্পে হয়েছে তার মাঝে এই তিনটি ঘটনায় মূলত 8 জনকে উদ্ধার করেছে এবং অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তারগুড়া এলাকা থেকে 1 জনকে উদ্ধার করেছে। সর্বমোট ৯ জনের প্রাণহানির খবর এখন পর্যন্ত পেয়েছি। তবে যারা পাহাড়ের পাদদেশে এখনো পর্যন্ত বসবাস করছে কক্সবাজার শহরে এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্যাম্প এবং ব্লকে, সেসব রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন কিছুটা তৎপর হয়েছে এবং যারা রেড ক্রিসেন্টের কর্মী রয়েছে, পাশাপাশি যারা ভলেন্টিয়ার রয়েছে ক্যাম্পের কর্মরত আছে এরকম, তারাও কিন্তু ক্যাম্পে ঘুরে ঘুরে ঠিক এখন যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকায় রোহিঙ্গারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য বলছে। কেউ সরছে, আবার কেউ এখনো পর্যন্ত সরছে না। তানিয়া, তারেক, নিশ্চয়ই আমরা ফিরবো, আরো বিস্তারিত তথ্য আপনার হাতে এসে পৌঁছলে এই বিষয়ে। দর্শক, সহকর্মী তারেক হায়দার ছিলেন আমাদের সাথে কক্সবাজার ছিলেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি উত্তর উখিয়া উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে এখনও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।
সোমবার সকাল থেকে পটুয়াখালী, রাঙামালী, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা সৈকত ও আশেপাশের উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। গভীর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরে এসেছে। এদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও পানির নিচে তলিয়ে গেছে আউশ ধান ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় 60 থেকে 80 কিলোমিটার গতিতে বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র রয়েছে উত্তাল অবস্থায়। পায়রা সমুদ্র বন্দর 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপের সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, সমুদ্র বন্দরের আশেপাশের অবস্থা এই মুহূর্তে কি দেখছেন, এবং একই সাথে যদি এই আমরা জানি 3 নম্বর সতর্ক সংকেত আছে, সেটি যদি সামনে আরো বাড়ে তাহলে সেই বিষয়টি অর্থাৎ দুর্যোগ মোকাবেলায় কোনো প্রস্তুতির খবর কি এর মধ্যে পেয়েছেন কিনা? তানিয়া, এর আগের সংবাদে যেমনটি বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। নদী কিছুক্ষণ আগে উত্তাল থাকলেও এখন শান্ত দেখছি, তবে সাগর বেশ উত্তাল রয়েছে, যার কারণে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, সেটি এখনো বলবৎ রয়েছে। এবং পটুয়াখালী নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে 3 নম্বর সংকেতের পরে যদি সতর্ক সংকেত আরো বাড়ে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং অরক্ষিত এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে আনার উদ্যোগ তারা গ্রহণ করবেন। আবহাওয়ার সবশেষ 4 নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আসলে এই যে মৌসুমী নিম্নচাপটি, এটি অভ্যন্তরীণ উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে, যার কারণে এটি সরাসরি প্রভাব বাংলাদেশের উপকূলে না পড়লেও কিন্তু এই যে মৌসুমী নিম্নচাপ, এর প্রভাবে বৃষ্টিপাত হবে এবং সাগর তো ইতিমধ্যে উত্তাল রয়েছে, যার কারণে মাছ ধরার যে ট্রলারগুলো ছিল এটি উপকূল তীরবর্তী এলাকার ঘাটগুলোতে অবস্থান করছে, যার কারণে এই যে যারা সমুদ্রের উপর নির্ভরশীল জেলে তারা বিপাকে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, একজন ট্রলার মালিক রয়েছেন। আসলে সাগর তো উত্তাল, এই মুহূর্তে ঘাটে শত শত ট্রলার অবস্থান করছে বিভিন্ন ঘাটে। এই অবস্থায় আপনাদের পরিস্থিতিটা কি আসলে? রাঙ্গামালী উপজেলার ট্রলার বিভিন্ন জায়গায় পরিস্থিতি নিচে বা ওই সমুদ্রে যে উত্তাল ঢেউতে থাকতে পারে না কোনো কাছারে, কিন্তু মহিপুর, কুয়াগাড়া, আলিপুর, বাবলাতলা, আশাখালী সর্ব জায়গায় বোটগুলো অবস্থান করছে। কোনো বোট সাগরে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই, কিন্তু যদিও উড়িষ্যা দিয়ে বন্যা উঠবে, কিন্তু এদিকে খুব উত্তাল আছে সাগর। যে যেমনটি শুনছিলেন আসলে কামরুল হাসান, আমরা ফিরবো পরবর্তীতে আপনার কাছ থেকে। বঙ্গোপসাগরের আপনি যেমনটা বলছিলেন যে লঘুচাপের কারণে উপকূলে এখনো থেমে থেমে বৃষ্টি হওয়ার পাশাপাশি সাগর বেশ উত্তাল অবস্থায় রয়েছে। দর্শক, সহকর্মী আমাদের সাথে কামরুল হাসান এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। You can see that we are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. Historically, our relations with Saudi Arabia has always been good. We will further strengthen it, and the ties will reach also, inshallah, new heights. We will strengthen our diplomatic relations as well as the volume of trade and investment in our partnership. There has been in the exchange this morning, there is tremendous interest from Saudi Arabia, the private sector, the government, to invest in Bangladesh. And also, it is a significant moment in our bilateral relationship. Jadi Ahmed Ehen, not only that the Prime Minister has been invited to visit the Kingdom of Saudi Arabia, but also the Crown Prince has extended his interest to visit Bangladesh. So it's both ways.
It only shows that how significant in this 4 months the government of Bangladesh, after being our new government, after being elected, that we have established brotherly ties across the Middle East. আপনারা you are very much aware যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিশেষ দূত হিসেবে পাঠিয়েছিলেন যুদ্ধকালীন সময়. I traveled across the Middle East, and this gesture from our Prime Minister established tremendous goodwill within the Middle East, and part of that has culminated in a significant moment where we will strengthen and increase our strategic communication and partnership with the Kingdom of Saudi Arabia. দর্শক, আমরা এতক্ষণ পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্যে যুক্ত ছিলাম। আজ থেকে দেশ গড়তে জুলাই জাগরণ মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে। উদ্বোধনী কর্মসূচিতে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। উত্তরাঞ্চলের কর্মসূচি পরিচালনা করবেন সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 15 জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ থেকে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ হবে। এছাড়া 16 জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা 2026 কর্মসূচি পালন করবে দলটি। চুয়াডাঙ্গা জিকে খালের 7 কিলোমিটার এবং ডিএন 15 খালের প্রায় 3 কিলোমিটার দখল হয়ে গেছে। অপরদিকে খালের অধিকাংশ ভরাট হওয়ায় দুধারে প্রকৃত দৈর্ঘ্য এবং গভীরতাও নেই। 54 বছর পর সরকার খালটির পুনঃখননের উদ্যোগ নিলেও দখলমুক্ত না হওয়ায় কাঙ্ক্ষিত ফল হচ্ছে না। এম এ মামুনের তথ্যছবিতে বিস্তারিত। বন্যা ও জিকের সেচ পরবর্তী জলাবদ্ধতার কারণে এলাকার হাজার হাজার হেক্টর জমির ফসল প্রতি বছর ডুবে কৃষকরা সর্বশান্ত হতো। এলাকার ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে 70 দশকে তৎকালীন পানি উন্নয়ন বোর্ড এলাকার ফরিদপুর থেকে বেলগাছি পর্যন্ত 7 কিলোমিটার ডিএন 15 পানি নিষ্কাশন খাল খনন করে। অভিযোগ উঠেছে 7 কিলোমিটার খালের 3 কিলোমিটার দখল করে মাছ চাষ, মুরগির খামার ও বসতবাড়ি নির্মাণ হয়েছে। ওরা খালের মাঝখানে গাভী বেঁধেছে আর খালটা ভিতরে নিয়েছে। আস্তে আস্তে সব বুঝিয়ে গিয়েছে, এখন খালটা তো এর সেই উঠার হবে, এরম হলে তো পানিটা পাস হবে না। যে যেমন পাইছে খালটা বুঝি দিয়েছে, পুষ্কুনি কাটি বুঝি দিয়েছে, বাড়ি করি ই করি বুঝি দিয়েছে, দখল করেছে। একদিকে দখল, অন্যদিকে দীর্ঘদিনও খালটির সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়ে খালের স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। সম্প্রতি সরকারের খাল খনন কর্মসূচিতে খালটি পুনঃখননের কাজ শুরু হলেও দখলের কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না। ভবন তৈরি করেছে, কেউ খালের জায়গা দখল করে, কেউ হলো পুকুরের গাবি তৈরি করেছে, সেখানে কলা গাছ লাগাইছে। এই ফ্যাসিস্ট সরকারের যারা দখল করে আছে এই খাল দখলমুক্ত হবে, হয়ে এই এলাকার মানুষ এই খালে থেকে উপকৃত পাবে। এখানে যে সমস্ত মুরগির ফার্ম আমি শুনছি এবং গরুরও ফার্ম আছে, এগুলি উচ্ছেদ হবে। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, দখল হওয়া খালের জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দখলমুক্ত করে খাল খননের বাকি কাজ সম্পন্ন করা হবে। আমরা জায়গাগুলো উদ্ধারের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছি। আশা করি আমরা খুবই শীঘ্রই জমিগুলো উদ্ধার করে আমরা খাল খনন কার্যক্রম পুনরায় চালু করতে পারব। ডিএন 15 খাল দখলমুক্ত ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, 71। অপরিকল্পিত বালু উত্তোলন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তীব্র ভাঙনের কবলে পড়েছে বরগুনার তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এরই মধ্যে সাগরে বিলীন হয়েছে সংরক্ষিত বনের গাছ, আর ভাঙনে সৌন্দর্য হারাচ্ছে সৈকত, যে কারণে বিমুখ হচ্ছেন পর্যটকরা। সাগর আকনের তথ্যছবিতে বিস্তারিত।
বরগুনার তালতলী উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়ন। এখানকারই নলবনিয়া এলাকায় খরস্রোতা, পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এই সৈকতের প্রধান আকর্ষণ হল 5 কিলোমিটার দীর্ঘ বেলাভূমি। এছাড়া ঝাউ ও আকাশমণির বিশাল বন সৈকতের সৌন্দর্য বাড়িয়েছে। সৈকতটি এখনও তুলনামূলকভাবে জনবহুল নয়, যে কারণে পর্যটকরা বেশ নির্জন পরিবেশে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। কিন্তু দিন দিন এই সৈকতটি তার সৌন্দর্য হারাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে সৈকতে ভাঙন বেড়েছে। তীব্র ভাঙনে উপড়ে গেছে কয়েক হাজার গাছ, আর বালু নেমে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে অসংখ্য শ্বাসমূলীয় গাছ। বর্তমানে এর নদী ভাঙনের কারণে এই অঞ্চলটা অনেকটাই বিলীন হয়ে গেছে। স্থায়ী কোনো বাঁধ নাই। নদী ভাঙনের পর বছরের পর বন ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। সৈকতের এমন অবস্থায় দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা পড়ছেন নানা ভোগান্তিতে। পাশাপাশি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সৈকতের অব্যবস্থাপনা, নিরাপত্তার ঘাটতি এবং হোটেল মোটেল না থাকায় দিন দিন পর্যটকের সংখ্যাও কমছে। এই জায়গার গাছগুলো ভেঙে পড়ছে, তাই একটু খারাপ লাগছে। আর একটা ওয়াশরুম নেই, আমরা চেঞ্জ করতে পারি না এই জামা কাপড়, এই জন্য খারাপ লাগছে। যদি একটু ওয়াশরুম থাকতো তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আমাদের এখানে এসে কুয়াকাটাই মনে হচ্ছে, সমুদ্রে ঢেউ খাচ্ছি। সরকারের কাছে প্রার্থনা করছি যে এখানে একটা হোটেল তৈরি করুক এবং একটা ওয়াশরুম তৈরি করুক, এখানে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হোক। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে পানি সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন নদী ভাঙনের কারণে এখানে তালতলী বিচের সুবসুন্দর বিচের দুর্গটা কমে আসছে। তৎপ্রেক্ষিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে আমরা পানি বোর্ডকে জানিয়েছিলাম। তৎপ্রেক্ষিতে তারা সেখানে সার্ভে করেছেন, তারা দেখভাল করেছেন। প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী গত 4 বছরে শুভ সন্ধ্যা সৈকতে প্রায় 1.5 কিলোমিটার এলাকা এবং প্রায় 2 লাখ গাছ বিলীন হয়েছে। তবে এলাকাবাসী বলছেন এই সংখ্যা দ্বিগুণ। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।